আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে আমরা চলে গেছিলাম সাতকড়ে আদিবাসী পাড়ায়। তো তোমরা আগেই দেখেছো সাক্ষরতা সংবর্ধনা দিবসের দিন সাতকড়ে আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে সেই সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়েছিল। তো আজকে যেহেতু প্রচণ্ড জল পড়ছে, তাই একজনদের বাড়ির উঠানে আমরা বিদ্যাসাগরের জন্মদিবস পালন করছি। তাদের আগ্রহ কতটাই প্রবল। তো এখানে দেখা যাচ্ছে যে বিদ্যাসাগর মহাশয়কে মালা দিয়ে এখন সাজানো হচ্ছে, আর একটি মালা নিচে রাখা আছে। তো এরপরে অনেকে আসবেন, বড় বড় কর্ণধাররা আসবেন, বড় বড় ভাষাচর্চাবিদরা আসবেন, তারাই এসে বক্তৃতা দেবেন। তো সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এই জন্মদিন আমাদের আরো অনেক বিশিষ্ট অতিথিরা আসার কথা ছিল, আজকের এই আবহাওয়ার জন্য তারা আসতে পারেননি। যারা এসেছেন তাদেরকে আমরা এখন বরণ করে নেব। প্রথমে তাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করবে আমার নাতনি। ভাগে ঠিকতে পাড়া জানাবে শিবানী। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও শিবানী। নিয়ে ঘোরাঘুরি করে, দাদুর দেখা পেলে আঙুল চেপে ধরে, ছোট ছোট পায়ে গুটি গুটি চলে। মেঘা চারদিক ঘুরে ঘুরে টেনে হিজড়ে পেটে পুরে নিতে চায়। মেঘা মেঘা কই? এই যে হ্যাঁ। আর তনুশ্রী মিষ্টি বাড়ি, তনুশ্রী খুব ভালো মেয়ে, মিষ্টি বাড়ি। পুষ্পের ব্যাগতলে শিকারি বেড়ালে মতো চারদিক ঘুরে। এই যে পুষ্পেন সাথী আমাদের সাথে, আমরা সাথীর সাথে। রাজকুমার মাথা ঠান্ডা রেখে ভালো করে পড়ে। রাজকুমার অপর্ণা ভাগে ঠিক পাড়া যায়, কিন্তু মাথা চিলমিলিয়ে উঠলে পরে দাদুর ঘাড়ে পড়ে। মাঝে মাঝে সাপ এনে আমার গলায় জড়িয়ে দেয়, আমার জামা টেনে ধরে, খেমচি কাটে। মালা থাকে দূরে দূরে, মালা সবের মধ্যে নাই। নীল কুনাল ভাগে ঠিক পাড়া যায়। সমীর সৃজন সীতা সীতা বেড়ে গিয়াই। ঠিক আছে, সুবর্ণা ঠিক শরীর ঠিক রাখবে বলে বেলে সিদ্ধ খায়।
মাঝে মাঝে 6 টাকা করে ডিম সেদ্ধ করে দেখেছি আমি। কুড়িয়া और বেস্টিক হয়ে কানা, ওর লেখাটি খুব ভালো। সৌমেন প্রধানমন্ত্রী হয়েও ভাগে ঠিক পাড়া যায়, সে তো মামা ঘর চলে গেছে নাই। মনীষা ভাগে 20 কানায়, মনীষা ভালো মেয়ে। ইন্দ্র সবার মাঝে আলো করে থাকে, মাঝে মাঝে ফুটবল খেলি ডাকো, মাঝে মাঝে ফুটবল খেলি ডাকো। এটা আমার একটু ভুল হয়ে গেল, তোমাদের কাকু। এতক্ষণ ধরে উনি যেইটা বললেন সেটা আমাদের ভাষার সঙ্গে অলচিকি ভাষার একটা সংযোগ, তাদের ভাষাটা এবং আমাদের ভাষাটা মিলিয়ে তিনি বললেন। এরপরে আরও অনেক বক্তা আছেন যারা বক্তৃতা রাখবেন। এছাড়াও ঠাকুরের সঙ্গে রামকৃষ্ণ দেবের সঙ্গে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কথোপকথন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। এখন এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে আজকে তো বিদ্যাসাগরের জন্মদিন, এই ঠাকুর আর বিদ্যাসাগরের কারো কিছু কথাকথন, সে ব্যাখ্যা। 1882 সালে 5ই আগস্ট শনিবার কয়েকজন ভক্ত নিয়ে শ্রীরামকৃষ্ণ কলিকাতার বাবুর বাগানে বিদ্যাসাগরের বাড়িতে এসেছিলেন। মিষ্টি জল খাওয়ার পর ঠাকুর হাসতে হাসতে বলছেন, এতদিন খাল বিল নদী দেখেছি, এবার সাগর দেখছি। বিদ্যাসাগর হাসতে হাসতে বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। রামকৃষ্ণ বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি তো বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। বিদায়ের আগে শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বললেন, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গাটা। বিদ্যাসাগর বললেন, যাবে বই কি, আপনি এলেন আর আমি যাব না? রামকৃষ্ণ আমার কাছে ছিছি। বিদ্যাসাগর এমন কেন বললেন, আমায় বুঝিয়ে দিন। ঠাকুর বললেন, আমরা জেলে ডিঙি নিয়ে খাল বিল বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। হাসি মুখে চুপ করে রইলেন বিদ্যাসাগর। নমস্কার। আমাদের দেশে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বসতেছে বড় মন, মানুষ হতে হবে এই তার প্রাণ। বিপদ আসলে কাছে হয় ভগবান, নাই কি শরীরে দেবে রক্ত মাংস পান। হাত পা সব রয়েছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি প্রয়োজন। সেই ছেলে কে চায় বড় কোথায় কোথায়, আসে যায় চোখে জল মাথা উড়ে যায়। সাদা পানে হাসি মুখ করে হাসি মুখে করে পণ। মানুষ হতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার। সবার রয়েছে কাছে বিশ্ব মাজার, সাদা হাতে পানি কাটো সবে শক্তি করো দান। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার। আমার নাম লক্ষ্মী মান্ডি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরাজি 1820 সালের 26শে সেপ্টেম্বর তখনকার হুগলি জেলা, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মাতা ভগবতী দেবী। শিক্ষা ও সংস্কারমূলক কাজ, নারী শিক্ষার প্রসারে
বিদ্যাসাগরের ভীষণ চেষ্টা ছিল বাংলার মেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে সে ব্যাপারে তিনি খুব ইংরেজ সাহেবদের সঙ্গে আলোচনা করেন এবং বর্ধমান, হুগলি, নদিয়া ও মেদিনীপুর জেলায় 1857 সালের 24শে নভেম্বর থেকে 1858 সালের 15 মের মধ্যে ওই 4টি জেলায় মোট 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করে। তার মধ্যে 20টি বিদ্যালয় ছিল হুগলি জেলাতে। 4টি জেলায় ওই বিদ্যালয়গুলিতে ছাত্রী সংখ্যা ছিল 1300 জন। মোট মাসিক খরচ হতো 845 টাকা। তিনি নিজে ঘুরে ঘুরে বিদ্যালয়গুলির দেখাশোনা করতেন। তখনকার দিনে খুব কম বয়সে মেয়েদের বিয়ের প্রচলন ছিল। স্বামীদের অনেক বয়স বেশি হওয়ার জন্য অল্প বয়সী অনেক মেয়েরা বিধবা হতো। কম বয়সী বিধবা মেয়েদের কষ্ট দেখে তার মায়ের উৎসাহে সাহেবদের ধরে বিধবাদের পুনরায় বিবাহের আইন চালু করেছিল। অবশ্য সেই সময় সমাজপতি ও বড় লোকেদের কাছে অনেক বাধা পেরিয়েছিলেন ও অত্যাচারিত হয়েছিলেন। নমস্কার। আপনাদের কাছে বলছেন আমাদের শ্রদ্ধেয় অত্যন্ত প্রিয়জন, আমাদের সব অনুষ্ঠানে আসেন শ্রদ্ধেয় সাধন মানিক মহাশয়। নমস্কার, সকলে ভালো থাকুন। আজকে যা জন্মদিন পালন করা হচ্ছে তুমি তার আদর্শ একদম মানুষকে নিয়ে সারাটা জীবন মানুষের দুঃখ কষ্ট এবং নারী শিক্ষার প্রচারের জন্য এই যে বললো 25টা স্কুল, এটা অধিকাংশই মেয়েদের স্কুল এবং উনি যেটা করে গেছেন, যেটা বলছেন যে ঠাকুর যে দেব দেবী মানুষের মুখে অন্ন তুলে দিতে পারে না, মানুষকে নির্মল রাখে, শিক্ষা দেয় না, সেই ঠাকুর আমি মানি না। তাকে তো বনমালীপুরে খুন করার ব্যবস্থা করেছিলেন এবং তিনি যখন রামজনপুরে আছেন, রামজনপুরে তখন তাকে জুতোর মালা পরে ঘোরানো হয়েছিল বিধবাদের দিয়ে দেওয়ার কথা প্রসঙ্গে। সেদিন হয়তো মানিনি, কিন্তু আজ আমরা জানি এটা কতখানি তার সার্থক প্রয়োগ হয়েছে এবং এটা কতখানি আমাদের জীবনে প্রয়োজন ছিল। এছাড়াও বিদ্যাসাগরের আর একটা দিক, বিদ্যাসাগর খুব ভালো কলকাতা ডাক্তার ছিলেন বয়সে। কারমাদায় যেখানে চলে গেলেন আদিবাসীদের ওখানে, তিনি আদিবাসীদের ওখানে থাকতেন, আদিবাসীদের বাড়িতেই খাওয়া দাওয়া করছেন, তাদের লেখাপড়া শেখাতেন। আছে যেমন এই মাস্টারমশাই করছেন সেরকম বিদ্যাসাগর করছেন। আর আমার যে কথাটা সব থেকে বড় আজকের এইখানে আসার যে সুযোগ পেয়েছি এবং বলার সুযোগ পেয়েছি, আমরা মহাপুরুষের জীবনী, মহাপুরুষের জন্ম মৃত্যুদিন পালন করি, কিন্তু মূলপ্রাণী গ্রহণ করি না। আমার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছেন রামানুজ বাবু, তিনি বিদ্যাসাগরের আদর্শ মূলপ্রাণে গ্রহণ করেছেন, তাকে সার্থকভাবে প্রয়োগ করেছেন। আমার থেকে বয়সে ছোট হলেও আমি তাকে প্রণাম করছি। তাকে মন্দির, মসজিদ, গির্জার কথা বলেননি। অর্থাৎ শিক্ষক একটা মানুষ যদি শিক্ষার আলো পরিপূর্ণ হয় তাহলে তার এগুলো দরকার হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। আজকে এই যে সুন্দর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে চলেছে বা হচ্ছে, যার সম্পূর্ণ একার কৃতিত্ব সেই চট্টোপাধ্যায় মহাশয়কে আমি একটু সম্বর্ধনা জানাচ্ছি আপনাদের সামনে থেকে।
বিদ্যাসাগর রামমোহন একাডেমির পক্ষ থেকে এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃত পরিষদের পক্ষ থেকে আমি সুনীল চক্রবর্তী একটু সম্বর্ধনা জানাই। তারপর আমার দু চার কথা আপনাদের সামনে বলবো। তোমাদের জন্য গর্ববোধ করছি। তোমরা সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমার 20 বছরের সাহিত্য জীবনে আজকে আমার ষষ্ঠ দিন বলে আমি মনে করছি, এই জন্য যে আমি মাটিতে নেমে সেই সব মনীষীদের স্মরণ এবং বরণ করার সুযোগ পেলাম। এবং রাজা রামমোহন রায় আমাদের হুগলি জেলার সবচেয়ে বিখ্যাত মানুষ, বিশেষ করে আরামবাগ মহকুমায়। আমাদের আরামবাগ মহকুমা একটা মনীষী বেষ্টিত শহর বা সাব ডিভিশন, মানে মহকুমা। এবার যদি বলেন কেন, আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না। বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার বীরসিংহ গ্রামে, পরে মেদিনীপুরে গেছে। মেদিনীপুরে যবে গেছে তবে কিন্তু উনি একটা রাত ওখানে থাকেননি। বীরসিংহতে একটা রাতও কাটাননি। মেদিনীপুরে যাওয়ার পর উনি যতবার ওখানে গেছেন, উনি হুগলি জেলার তখন জাহানাবাদ, আরামবাগ না হয়ে জাহানাবাদ মহকুমার অন্তর্গত ওই বীরসিংহ ছিল। বিদ্যাসাগর মহাশয়ের যে আসল বাড়ি, যেখানে বাবার সঙ্গে উনি দীর্ঘদিন থাকতেন, সেটা হচ্ছে মলয়পুরের বনমালীপুর। আরামবাগ মহকুমার মধ্যেই বনমালীপুর। সেখানে আমরা মূর্তি স্থাপন করেছি, মাঝে মাঝে অনুষ্ঠান করি। ওনার মায়ের মামা বাড়ি হচ্ছে পাথর, সেটাও আরামবাগ মহকুমা। এটা অনেক মহাশয়ের মানে স্মৃতি ধরে রাখবে কে? এরাই তো জাতির ভবিষ্যৎ। এই কচি কাচারাই জাতির ভবিষ্যৎ। কচি কাচারাই আগামী দিনে আমাদের জায়গাটায় এসে হাজির হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। স্যারকে পেয়েছি। আমি ছিলাম অন্য প্রোগ্রামে, কিন্তু উনি 2 দিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করছেন। আমি সব কাজ, আজকে আমার কলকাতায় বড় বড় প্রোগ্রাম ছিল, আমি সেগুলোকে সব ঠিক এইভাবেই আগিয়ে যান। আমি স্যারের হাতে একটা বই তুলে দিচ্ছি। 16 জন মনীষী, খুব অজানা তথ্য। যেমন বিদ্যাসাগরের বললাম, অনেকে হয়তো জানেন না যে বিদ্যাসাগর আরামবাগের মানুষ ছিলেন। বীরসিংহটা ছিল আরামবাগের সাথেই, হুগলি জেলার সাথে, পরে ভাগ হয়ে চলে গেছে। তারপর উনি যখন জন্মগ্রহণ করেছিলেন, উনি হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আরো বক্তা আছেন, বলবেন অনেক নতুন নতুন কথা। ধন্যবাদ মাননীয় সুনীলবাবুকে। উনি আমাদের রাজ্য ছাড়াও দেশ বিদেশে ঘুরে ঘুরে এই সমস্ত কাজ করেন। তার মাঝে সময় দিয়ে আসার জন্য ধন্যবাদ ওনাকে। জানাই রামানুজ চট্টোপাধ্যায় বাবুকে। তিনি এই আদিবাসী পাড়া বা বাচ্চা ছেলে মেয়েদের মানুষ করছেন, এটা একটা বড় সমাজ সেবার কাজ। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমরা হয়তো স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, কিন্তু উনিও স্কুলে পড়িয়েছেন আগে। ছোট ছেলে মেয়েদের মানুষ করা এটা খুব বড় কাজ। তো আমি বিদ্যাসাগর সম্বন্ধে বেশি কিছু বলবো, 2-1টা তার মেন কথা বলছি। যে আজকে আমরা যারা লেখাপড়া করছি, সেটা প্রথম ভাব যেটা আমরাও পড়েছি, এখনকার ছেলেমেয়েরাও পড়ছে, বর্ণ পরিচয়। এই বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, এটাই হচ্ছে প্রধান তার কাজ। তারপরে তার প্রধান আরেকটা অন্যতম কাজ বিধবা বিবাহ চালু করা। এছাড়াও উনি অনেক স্কুল তৈরি করেছেন, ফটুইরাম কলেজ তৈরি করেছেন, অনেক কিছু করেছেন, বইয়ের ব্যবসা করেছেন,
প্রেস করেছেন, অনেক কিছু করেছেন। আরেকটা ওদের কাজ হচ্ছে, যেটা আমাদের রামানুজবাবু এখানে ছেলে মেয়েদের নিয়ে, আদিবাসী নিয়ে করছেন, বিদ্যাসাগর সেটা করেছিলেন কারমাটারে, ঝাড়খণ্ডে। সেইখানে থেকে তাদেরকে পড়াতেন। সেই কারমাটারে বিদ্যাসাগরের সঙ্গে রামানুজবাবুকে আমি তুলনা করতে পারি যে উনিও এখানে এদের পড়ছেন। যাই হোক, বেশি কথা বলার সুযোগ নেই। প্রত্যেকে ভালো থাকবেন। ছেলে মেয়েদের বলছি, উনি যেভাবে পড়াচ্ছেন তোমরাও সেইটা পড়বে। ভালো করে পড়াশোনা করলে জীবনে উন্নতি করা যায়। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিশিষ্ট বাউল সম্প্রদায়ের মহাগুরু যাকে বলি আমরা, তাকে সম্বর্ধনা দিচ্ছেন মাননীয় সুনীল চক্রবর্তী মহাশয়। এই রামানুজবাবু যে কাজটা করছেন আমরা না এসে থাকতে পারিনি। সত্যি কথা বলতে কি, যখন বেরোচ্ছি তখনও গৌরহাটি মোড়ে টিকটিক করে বৃষ্টি হচ্ছে। আর এই সুনীল বাবু আজকে তড়িঘড়ি করে কলকাতা থেকে ফিরে এসছেন। পর্ণ আছে, তিরিশটা পর্ণ দিয়ে করেছে। যত আর ইংরেজিতে আছে 26টা পর্ণ। যত পণ্য সংখ্যা কম দিয়ে কোন ভাষাকে প্রকাশ করা যায়, সে ভাষা তত উর্বর হয়। সেই হিসেবে কিন্তু বাংলা থেকে অলচিকি ভাষা আগে আছে, অলচিকি ভাষা অনেক এগিয়ে আছে। সুতরাং এই ভাষার আমাদের থাকতে হবে, লিখিত রূপ রাখতে হবে। আর আমাদের যে বাংলা ভাষা নিয়ে আজকে যেটা আলোচনা চলছে এখানেতে, উনি বিরোধিতা করার জন্য সংগ্রাম করেছিলেন, আন্দোলন করেছিলেন। তিনি শেষকালে আমাদের তেমন ঘরেতে মনোমালিন্য হয়, বাচ্চাদের ঝগড়া হয়, মায়ের সঙ্গে ছেলের মেয়ের গন্ডগোল হয়, ঝগড়া কি হয়। বিদ্যাসাগরের একই ঘটনা ঘটছে। বিদ্যাসাগর মানে এই নয় তিনি একদম মানে ঈশ্বর, নাম ঈশ্বর, মানে তার কোনো বাড়িতে ঝগড়াঝাটি নাই, তার নয়। কিন্তু তার যা কিছু সম্পত্তি সব 31 জনকে ভাগ করে দিয়ে চলে গেলেন বিভিন্ন উইলেতে। তাকে বাদ রাখলেন, তার স্ত্রীকে কিছু দিলেন না, ছেলেকে কিছু দিলেন না, একদম ত্যাজ্যপুত্র। তার পরবর্তী ত্যাজ্যপুত্র বললো নারায়ণচন্দ্রকে, কিচ্ছু দিলেন না। দেওয়ার পরেতে যথারীতি বিদ্যাসাগর 17 বছর কাটছে। শেষকালে আলসারে ভোগে চন্দননগরে চলে আসে। চন্দননগরে আসার পরেতে আর সহ্য করতে পারছে না মানসিক যন্ত্রণা। হঠাৎ করে শেষকালে যখন হাতটা তার পড়লো পাশেতে, বাম হাতটা দিল নারায়ণচন্দ্র, যে ছেলেকে ত্যাজ্যপুত্র করেছিল তার কপালে হাতটা পড়লো। বিদ্যাসাগর শুধু তাকিয়ে দেখলো যে শেষকালে যে ছেলেকে আমি ত্যাজ্যপুত্র করেছি আমার বাম হাতটা তার মাথাতে শেষকালে পড়লো। শুধু একবার তাকিয়ে দেখলো, দেখে মারা যায়। মানে বিদ্যাসাগরের জীবনটা কিন্তু খুব প্রাথমিক, খুব মর্মান্তিক, খুব কষ্টদায়ক। আমরা শুধু ভাবছি বলে আমাদের জীবনটা কষ্ট, তা নয়। কিন্তু ওদের জীবনটাও কিন্তু কষ্ট। এই কষ্ট স্বীকার করেছে বলেই আজকে তারা কিন্তু মহাপুরুষ। যেমন অনেকটা কথা বলে ফেলেছি পুরুষের পরিবর্তে এই পর্যন্ত। সাথী আর পরে সাথী বইয়ের মতো বন্ধু নাই, লেখাপড়া শিখতে এসো সামিল হইতে, লেখাপড়া শিখতে এসো সামিল হইতে। আর আমরা মরি খেতে খুঁটে, ওরা বসে খায়, মোদের কাজের সুফল ছবি বাবা ওদের কাছে যায়। আর কেমন করে ঘটে সব বাবা জানতে হবে এবার তাই, লেখাপড়া শিখতে এবার
দেবার সময় এক মাপে দেয়, নেবার সময় গুনার সময় বল পাঠিয়ে ঘটায় চমৎকার। আরে কেমন করি ঘটে সব বাবা জানতে হবে এবার তাই, লেখাপড়া শিখে এসো সামিল হই সবাই। আজ লেখাপড়া শিখেবার কি করবো, জয় করবি জগৎ তাই, লেখাপড়া শিখতে এসো সামিল হই সবাই। জয় গুরু। তো বক্তৃতা, গান, বাউল গান ইত্যাদি আবৃত্তি ইত্যাদি করার পরে অ্যাডাল্ট স্কুল অর্থাৎ সাক্ষরতা সংবর্ধনার দিনে বলেছিলাম, তো সেখানে যারা পড়তো তাদের স্ত্রী বা তাদের ঘরের ছোটোখাটো যারা সব মেম্বার আছে তো তাদেরকে বস্ত্র আর তার সঙ্গে মিষ্টান্ন প্রদান করা হচ্ছিল। তো সেই সব করা সম্পন্ন হলো। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটা অনেকক্ষণেরই হয়ে গেল। তো যেহেতু একটা অনুষ্ঠান এবং বিদ্যাসাগরকে নিয়ে অনেকেই বক্তৃতা রাখলেন এবং এই রকম একটা প্রত্যন্ত গ্রামে এসে এরকম একটা ছোট্ট করে অনুষ্ঠান, এদের আগ্রহকে সত্যিই আমি কুর্নিশ জানাই। তো এরকম আরও অনেক অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওয়। ততক্ষণে বাই বাই।